ওয়েলকাম দর্শক, স্বাগত জানাচ্ছি ভৌতিক রহস্য চ্যানেলে। আজকের গল্প থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক গল্পের অংশ নিশ্চিন্তপুরের বিভীষিকা। তো গল্পটা এনজয় করুন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটা শুনে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজ সকাল থেকেই মেঘটা কেমন ঘোর করেছিল। ভাবলাম খুব জোরে বৃষ্টিটা নামবে, কিন্তু ও বাবা, ঘটলো উল্টো ব্যাপার। বৃষ্টি তো নেই, বরং সন্ধে হতে না হতেই সারা আকাশ পরিষ্কার করে তারা উঠেছে। আমি ঘরের মধ্যে বসে বসে এসব সাত পাঁচ ভাবছি, এমন সময় শুনতে পেলাম দরজায় টোকা মারার শব্দ। এরপর দরজাটা খুলেই দেখলাম বাইরে কিশোরী দাঁড়িয়ে। আরে কিশোরী, তুই? আয় আয়, ভেতরে আয়। তা কি ব্যাপার, হঠাৎ এই সময়ে এলি? আসলে ঘরে একাই বসেছিলাম বুঝলি, তাই ভাবলাম যাই তোর সাথে একটু দেখা করে আসি। তা বেশ, তো এসেই যখন পড়েছিস তাহলে চল ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখাটা করে আসি, কি বলিস? আরে আমিও তো তোকে এটাই বলতে যাচ্ছিলাম, চল তবে এমন সন্ধ্যের সময় ঠাকুর মশাইয়ের কাছে একটা গল্প শুনে আসবো। এই বলে আমি আর কিশোরী দুজনে মিলে রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। আর সঙ্গে করে নিয়ে নিলাম তারানাথের প্রিয় পাসিংসয়ের প্যাকেট আর তেলে ভাজা। এবার ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে আসতেই দেখি ঠাকুরমশাই বাইরে নিজেই দাঁড়িয়ে আছেন। কিশোরী বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ আপনি হঠাৎ বাইরে দাঁড়িয়ে আছেন? আসলে চারিটাও নেই, তাই ঘরে বসে থাকতে একা ভালো লাগছিল না। কাজেই বাইরে একটু পায়চারি করছিলাম আর কি। তা তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? এসো, ঘরের ভেতরে এসো। এরপর আমি আর কিশোরী ভেতরে গিয়ে ঠাকুরমশাইয়ের তক্তাপোষের ওপর বসে পড়লাম। ঠাকুরমশাইও আমাদের পাশে এসে বসলেন। আমার হাতে থাকা পাসিংসয়ের প্যাকেট আর তেলে ভাজাটা ঠাকুরমশাইকে দিতেই তিনি তেলে ভাজার থলি থেকে দুটো তেলে ভাজা বের করে আমাদের হাতে দিলেন, আর নিজে একটা পাসিংসয়ের প্যাকেট থেকে সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে একটা টান দিয়ে বললেন, তা কি মনে করে এখানে আসা? আমি বললাম, আসলে তেমন কিছু নয় ঠাকুরমশাই, এমনি মনে হলো আপনার সাথে দেখা করে আসি। তা এসে খুব ভালো করেছো। আমারও একা ঘরে থাকতে ভালো লাগছিল না। এর ফাঁকে কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এই সময় একটা ভুতুড়ে গল্প হলে কেমন হয়? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, একটা গল্প বলুন না, আপনার জীবনের কোনো ভুতুড়ে অভিজ্ঞতার কথা মনে আছে তো? দেখো, আমি হলাম তারানাথ তান্ত্রিক, তাই আমার কাছে ভূত প্রেত এগুলো কোনো নতুন ব্যাপার নয়। তবে আজ থেকে 25 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনাই তোমাদের শোনাচ্ছি। এই বলে তারানাথ বলতে শুরু করলেন। তখন আমি তন্ত্রবিদ্যায় অনেক পারদর্শী হয়ে উঠেছি। চারিদিকে নাম ডাকও হয়েছে খুব। মায়ের কৃপায় ঘরে বসে থাকলেও মোটা ভাত কাপড়ের অভাব আমার হয়নি। প্রায় কোনো না কোনো ভক্ত এসে কিছু না কিছু রোজ দিয়ে যায়। বেশ ভালোই দিনগুলো কাটছিল। এরকম চলতে চলতে একদিন ভোরবেলা আমি উঠানে বসে মায়ের ধ্যান করছি। এমন সময় শুনতে পেলাম দরজায় কেউ টোকা মারছে। আমার ধ্যান গেল ভেঙে। অগত্যা আমি উঠে গেলাম দরজা খুলতে। দরজা খুলে দেখি জনা পাঁচেক লোক আমার দরজার সামনে দাঁড়িয়ে। আমাকে দেখে তাদের মধ্যে একজন প্রশ্ন করলো, আগে আগে বাবু, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি বললাম, আগে হ্যাঁ, কেন কি হয়েছে? আমার পরিচয় পেয়ে লোকটা আমাকে একটা প্রণাম করে বলল, আগে আগে আমরা ঠাকুর নিশ্চিন্তপুর থেকে আসছি। লোকগুলোকে আমার দেখে খুব ক্লান্ত বলে মনে হলো, তাই তাদের বললাম, আগে একটু ভেতরে চলুন, একটু জলযোগ করে তারপর নয় আপনাদের সব কথা শুনবো।
এরপর তারা ভেতরের দাওয়াতে বসতেই চারি গিয়ে তাদের জন্য কিছু বাতাসা জল এনে দিল। তারাও সেই জল খেয়ে একটু শান্তি অনুভব করলো। এবার আমি বললাম, হ্যাঁ এবার বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। এবার লোকটা বলল, আগে আমার নাম ফণিভূষণ মুখুজ্জে ঠাকুর। আমি নিশ্চিন্তিপুর গ্রামের মোড়ল। আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, কী ব্যাপার বলুন। আমাদের গ্রামে খুব বিপদ ঠাকুর। আচ্ছা, কিসের বিপদ? আমাদের গ্রামে মনে হয় কারো কুনজর পড়েছে। প্রতি রবিবার রাত্রে গ্রামের কেউ না কেউ উধাও হয়ে যায় এবং পরদিনই সকালে তার আধ খাওয়া লাশ গ্রামের পশ্চিমের বাঁশবনে পড়ে থাকতে দেখা যায়। ভয়ে আমরা কেউ ঘর থেকে বার হতে পারি নে। এইভাবে চলতে থাকলে ঠাকুর পুরো গ্রাম তো শ্মশান হয়ে যাবে। আপনি আমাদের বাঁচান ঠাকুর। তা কদিন ধরে সব উপদ্রব চলছে? আগে ঠাকুর এই 6 মাস ধরে এসব ঘটছে। আচ্ছা, তোমরা কি কেউ কি কোনো কিছু দেখেছো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, দেখেছে। আমাদের গ্রামের গদাই নাপিত সন্ধ্যের সময় হাট থেকে ফেরার পথে ওই বাঁশবাগানের মধ্যে একটা কালো ছায়ামূর্তিকে দেখেছে। ছায়া মূর্তিটা কিসের ছিল সেটা কি সে দেখেছে? তা তো জানি না ঠাকুর, তবে গদাইয়ের মুখে যতটুকু শুনেছি ওই অবয়বটা নাকি ভীষণ ভয়ানক চেহারা। সবই বুঝলাম। আপনি দয়া করে আমাদের গ্রামকে রক্ষা করুন ঠাকুর, নয়তো আমরা তো কেউই গায়ের বাঁচব না। দেখুন, অকারণে ভয় পাবেন না। আমি আজই নিশ্চিন্তপুর গ্রামে যেতে চাই। সেখানে গিয়ে দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ চলুন ঠাকুর, আমাদের সাথেই চলুন। তাদের কথায় আমি সম্মতি দিয়ে ঘরে থাকা পুটলিটাতে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম নিশ্চিন্তপুর গ্রামের উদ্দেশ্যে। সেকালে এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা সেরকম ছিল না। গরুর গাড়ি ছিল যাতায়াতের একমাত্র সম্বল। তাই গরুর গাড়ি করে নিশ্চিন্তিপুরে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সেখানে পৌঁছতেই মোড়ল মশাই বলল, ঠাকুর আপনি যতদিন এই গ্রামে থাকবেন আমার বাড়িতে থাকবেন, কেমন? আপনার আপ্যায়নে আমি কোনো ত্রুটি রাখবো না। আমি বললাম, আরে চিচি, এসব আপনি কি বলছেন? আমি হলাম গিয়ে সাধক মানুষ। সাধনার উদ্দেশ্যে কত কত জায়গায় ভবঘুরের মতো ঘুরেছি, তাই আমার কোনো অসুবিধা হবে না। এরপর মোড়ল তার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে যথেষ্ট সেবা করলো। তারপর রাত্রের খাবার খেয়ে সেদিনের মতো শুয়ে পড়লাম। শরীরের ক্লান্তির কারণে শুতেই চোখে ঘুমও জড়িয়ে এলো তাড়াতাড়ি। ঘুমটা ভাঙলো একটা কালো বেড়ালের আওয়াজ। আমি উঠে দেখলাম একটা কালো বেড়াল আমার দিকে একবার তাকিয়ে তারপর জানলা দিয়ে টপকে চলে গেল। আমি আবার শুয়ে পড়লাম। এবারে ঘুম ভাঙলো একেবারে সকালে। তারপর আমি মোড়লকে ডেকে বললাম, মোড়ল মশাই, আমি একবার আপনাদের গ্রামটা ঘুরে দেখতে চাই। হ্যাঁ নিশ্চয় ঠাকুর। এরপর আমি মোড়লের সঙ্গে বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শন। সারা গ্রাম ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছালাম সেই বাঁশবনে। সেখানে এসেই আমি বুঝলাম যে এখানে একটা কিছু অশুভ আছে। তাই মোড়লকে বললাম, বুঝলেন মোড়ল মশাই, আজই রাত্রে আমি এই বাঁশবনে কিছু একটা ক্রিয়া করব। তার জন্য আমার কিছু প্রয়োজনীয় উপকরণের দরকার। হ্যাঁ বলুন ঠাকুর মশাই, কি লাগবে আপনার? আমি এক্ষুনি ভোলাকে দিয়ে আনা করাচ্ছি। মোড়লকে ক্রিয়ার উপকরণ বলে দিয়ে আমি আবার গ্রামে ফিরে গেলাম এবং রাত হবার অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে এরপর সকাল গড়িয়ে সন্ধে নেমে এলো। আমিও নিজের শরীর বন্ধন করে এরপর বাঁশবনের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে বনে পৌঁছাতেই আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।
আমি এগুলোকে উপেক্ষা করে আমার তন্ত্রক্রিয়া শুরু করলাম। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্তৌ পরিত্রাণোপরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। এইভাবে মন্ত্র বলতে বলতে আমি অগ্নিতে ঘৃতাহুতি দিতে লাগলাম। এরপরে বাঁশবন থেকে ভেসে এলো একটা চিৎকার। তারপর ধীরে ধীরে আমার সামনে ওই ছায়া মূর্তি এসে উপস্থিত হলো। আমি বললাম, কে তুই? কেন গ্রামের মানুষদের হত্যা করছিস? আমার প্রশ্নে সে বলল, আমার নাম হারাধন কুম্ভকার। আমি এই গ্রামের বাসিন্দা ছিলাম। যাতে ছোট বলে গ্রামের লোকেরা আমাকে তাচ্ছিল্য করত, উঠতে বসতে আমাদের পরিবারকে কথা শোনাতো, গ্রাম থেকে তাড়াতে চাইতো। এরকমই একদিন মায়ের খুব জ্বর হলো। আমি গিয়ে গ্রামের লোকেদের কাছে মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করি, কিন্তু ওষুধের ভয়ে কেউ আমাদের সেদিন সাহায্য করেনি। এর ফলস্বরূপ একদিন আমার মা মারা যায়। আমিও সেই শোক সহ্য করতে না পেরে এই বাঁশবনে এসে আত্মহত্যা করি। সেই থেকে আমার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে এই বাঁশবনে এসে ডেরা বাঁধে। এই গ্রামের মানুষগুলোকে শেষ না করে আমার শান্তি নেই। এরপর আমি বললাম, অনেক ক্ষতি করেছিস তুই, এরপর তো যাওয়ার সময় হয়েছে। এই বলে আমি তারা মন্ত্র জপ করে কিছুটা হোমকুণ্ডের ছাই ছুঁড়ে দিলাম সেই ছায়া মূর্তির দিকে। তারপর সেই ছায়া মূর্তি ধীরে ধীরে চিরতরে বিলিয়ে গেল এবং গ্রামের মানুষও ভয় মুক্ত হলো।